বিয়ের মণ্ডপে যখন চারপাশে সাজসজ্জা, আনন্দ আর শুভ মুহূর্তের অপেক্ষা, ঠিক তখনই ঘটে গেল এমন এক ঘটনা যা মুহূর্তের মধ্যে পুরো বিয়ের পরিবেশকে বদলে দিল। যে মুহূর্তে নন্দিনীর জীবনের সবচেয়ে আনন্দের দিন হবার কথা ছিল, সেই মুহূর্তেই গৌরব এমন একটি সিদ্ধান্ত নিয়ে বসল যা দেখে উপস্থিত প্রত্যেকেই হতবাক। আসল কনে নন্দিনীকে সিঁদুর না পরিয়ে গৌরব জোর করে প্রার্থনা সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, গৌরব কেন এমন করল? নন্দিনীকে সবার সামনে এভাবে অপমান করার আসল কারণ কি? আর এই বিয়ের আড়ালে কি এমন কোনো সত্য লুকিয়ে আছে যার কথা এখনও কেউ জানে না? এখান থেকেই শুরু হয় একের পর এক বিস্ফোরক ঘটনা, যা শেষ পর্যন্ত শুধু বিয়ের মণ্ডপ নয়, গোটা পরিবারকেই নাড়িয়ে দিতে চলেছে। গৌরবের এই কাণ্ডের পরে বিয়ের মণ্ডপে শুরু হয়ে যায় তুমুল বচসা। একদিকে নন্দিনী অপমান আর ক্ষোভে ভেঙে পড়ছে, অন্যদিকে দুই পক্ষের মানুষজন একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে। পরিস্থিতি যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, তখন পরশুরাম আর চুপ করে থাকতে পারেন না। তিনি গৌরবের কাকিমার দিকে তাকিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একজন নারী হয়ে কিভাবে তিনি অন্য একটি মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবার কথা বলতে পারেন, সেই প্রশ্নই ছুড়ে দেন পরশুরাম। তার কথাই স্পষ্ট হয়ে যায়, নন্দিনীর সঙ্গে যে আচরণ করা হচ্ছে সেটিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। পরশুরাম আরও বুঝিয়ে দেন, একজন মেয়ের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু তার এই প্রতিবাদের পরেও পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আয়ুষী রাগের মাথায় সরাসরি প্রশ্ন করে বসে, তারা কি তাহলে এই বিয়েটাই ভেঙে দিতে চাইছে? তার কথাই মুহূর্তের জন্য সবাই থমকে গেলেও ত্রিপর্ণা তখন নতুন করে বিতর্কের জন্ম দেয়। সে মন্তব্য করে যে শিবপ্রসাদ এই বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকারই রাখেন না। কিন্তু ত্রিপর্ণার এই বক্তব্যের সঙ্গে একমত হন না পরশুরাম। তিনি দৃঢ়ভাবে জানিয়ে দেন, শিবপ্রসাদের সেই অধিকার রয়েছে, কারণ তার শ্বশুর শাশুড়ি নিজেরাই তাকে সেই দায়িত্ব দিয়েছেন। ফলে কে এই বিয়ের সিদ্ধান্ত নিতে পারবেন আর কে পারবেন না, এই নিয়েও বিয়ের মণ্ডপে শুরু হয় নতুন করে তর্ক বিতর্ক। এরপর তটিনী বরপক্ষের কাছে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চান। সবাই অপেক্ষা করছিল শেষ পর্যন্ত গৌরবের পরিবার কী সিদ্ধান্ত নেয়। আর তখনই গৌরবের কাকিমা এবং কাকা একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই পরিস্থিতিতে কোনোভাবেই তারা এই বিয়ে দিতে রাজি নন। তারা বরকে নিয়ে সেখান থেকে চলে যেতে চান। তাদের কথাই মনে হচ্ছিল এই বিয়ে এখানেই শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় আরও বড় বিস্ফোরণ। গগনবাবু হঠাৎ চিৎকার করে সবাইকে থামিয়ে দেন এবং ঘোষণা করেন, এই বিয়ে হবেই। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে মুহূর্তের মধ্যে সবাই চুপ হয়ে যায়। গগনবাবু এবার সরাসরি গৌরবকে নির্দেশ দেন কনের গলায় মালা পরিয়ে দিতে। তটিনীও গৌরবকে তার বাবার কথা মেনে চলতে বলে। কিন্তু গৌরব তখন নিজের কাজের ব্যাখ্যা দিতে গিয়ে জানায়, ওই ছেলেটির সঙ্গে কনের অতীতে সম্পর্ক ছিল, তাদের মধ্যে ভালোবাসা ছিল, আর সেই কারণেই সে এমন সিদ্ধান্ত নিয়েছে। গৌরবের এই যুক্তি শুনে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়, কারণ গৌরব কি সত্যি নন্দিনীর ভালো চেয়েই এই কাজ করেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর তখনও অজানা। এদিকে নন্দিনী আর নিজের অপমান সহ্য করতে পারে না। সবার সামনে চিৎকার করে সে জানিয়ে দেয়, সে কোনো জোকার নয় যে তার সঙ্গে এভাবে মজা করা হবে। একজন মানুষের অনুভূতি, সম্মান এবং জীবন নিয়ে এভাবে খেলা করার অধিকার কারও নেই। তাই সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, সে এই বিয়ে করবে না। নন্দিনীর এই প্রতিবাদে মুহূর্তের জন্য মনে হয় এবার হয়তো বিয়েটা সত্যিই থেমে যাবে, কিন্তু বলরাম তখন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। নন্দিনীর কণ্ঠ যেন আবারও পরিবারের সিদ্ধান্তের চাপে চাপা পড়ে যায়। এরপর কাকিমা শুভদৃষ্টির নিয়ম নিয়েও আপত্তি তোলেন। তার বক্তব্য ছিল, যখন পরিস্থিতি এটাই জটিল, তখন আবার শুভদৃষ্টির মতো নিয়ম করার কি প্রয়োজন? কিন্তু গগনবাবু এবারও কাউকে কোনো কথা বলার সুযোগ দেন না। তিনি সবাইকে ধমক দিয়ে থামিয়ে দেন এবং গৌরবকে মালা বদলের জন্য প্রস্তুত হতে বলেন। তটিনী সরাসরি বিয়ের মূল পর্বে চলে যাওয়ার কথা বললেও দীপালি শুভদৃষ্টির নিয়ম পালন করার কথা বলেন। শেষ পর্যন্ত সেই নিয়মই পালন করা হয়। কিন্তু এই শুভদৃষ্টির মধ্যেও আনন্দের বদলে যেন ছিল চাপা অস্বস্তি, অনিচ্ছা আর এক অদ্ভুত উত্তেজনা। এরপর একে একে বিয়ের বাকি নিয়মগুলো সম্পন্ন হতে থাকে। পরশুরামের হস্তক্ষেপে বলরাম সহ পরিবারের সকলে মিলে শুভদৃষ্টি, মালা বদল, সাতপাক এবং সিঁদুরদানের মতো গুরুত্বপূর্ণ রীতিগুলো সম্পন্ন করে। বাইরে থেকে দেখতে বিয়েটা সম্পূর্ণ হলেও ভেতরের পরিস্থিতি ছিল একেবারেই অন্যরকম। কারণ এই বিয়েতে ছিল না সেই স্বাভাবিক আনন্দ, ছিল না নবদম্পতির চোখে ভালোবাসার ঝলক, বরং পুরো সময়টাতেই বলরামকে বেশ বিমর্ষ দেখায়। তার মুখের বিষণ্ণতা যেন অনেক অজানা প্রশ্নের ইঙ্গিত দিচ্ছিল। পরশুরামও বুঝতে পারেন যে বলরাম মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই তিনি তাকে সামলানোর চেষ্টা করেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যান। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় চমক, কারণ বিয়ের মণ্ডপে যখন সবাই নন্দিনী ও গৌরবের বিয়ের জটিলতা নিয়ে ব্যস্ত, তখন বাড়ির অন্য প্রান্তে নিঃশব্দে তৈরি হচ্ছে আরও ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। গগনবাবু এবং কর্ণের মধ্যে শুরু হয় গোপন আলোচনা।
কর্ণ গগনবাবুকে জানায় তার নিজের ভাই প্রায় বিয়েটাই ভেস্তে দিতে বসেছিল, কিন্তু কর্ণের কাছে বিয়েটা হওয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে স্পষ্ট করে দেয় যে কোনো মূল্যে মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই বিয়ের পেছনে শুধু সম্পর্ক বা পারিবারিক সম্মানের বিষয় নেই, রয়েছে আরও বড় কোনো উদ্দেশ্য। কর্ণ আরও নিশ্চিত করে যে নবদম্পতির মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। সে পরিষ্কার জানায় ভালোবাসার জন্য সে এই বিয়ে দেয়নি। তার কথাবার্তা বোঝা যায় যে এই বিয়ে তার কাছে শুধুমাত্র একটি বড় পরিকল্পনার অংশ। কিন্তু সেই পরিকল্পনাটা কি? কেন সে এতটা মরিয়া হয়ে মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইছে? দর্শকদের মনে তখন একের পর এক প্রশ্ন তৈরি হতে থাকে। ঠিক সেই সময় আরাধ্যা এসে কর্ণকে বাসর ঘরে যাওয়ার কথা বলে, কিন্তু কর্ণ জরুরি কাজের অজুহাত দেখিয়ে তাকে সেখানে পাঠিয়ে দেয়। আরাধ্যা চলে যাওয়ার পর গগনবাবু ও বিজিত কর্ণের কাছে সেই জরুরি কাজ বা ফোনের ব্যাপারে জানতে চান। তখন কর্ণ এমন একটি তথ্য প্রকাশ করে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে জানায় তারা একটি বড়সড় পাচারের কাজে জড়িয়ে পড়েছে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কাজটি তারা শিবপ্রসাদ গাঙ্গুলির নাম ব্যবহার করেই করছে। কর্ণের কথা শুনে গগনবাবু এবং বিজিতের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়, কিন্তু কর্ণ যেন একেবারেই ভয় পাচ্ছে না, বরং তার কথাবার্তায় ফুটে ওঠে ভয়ঙ্কর আত্মবিশ্বাস। সে গগনবাবুকে আশ্বস্ত করে বলে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, কারণ শিবপ্রসাদকে এমন এক চক্রব্যূহের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যেখান থেকে তার আর বেরিয়ে আসার কোনো পথ থাকবে না। অর্থাৎ কর্ণ শুধু একটি বিয়ে ঘটিয়ে থেমে নেই, সে এমন একটি পরিকল্পনা সাজিয়েছে যার মাধ্যমে শিবপ্রসাদকে বড় বিপদের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা চলছে। কর্ণের আত্মবিশ্বাস আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সে দাবি করে এই পুরো খেলার সুতো তার নিজের হাতেই রয়েছে। তার অঙ্গুলি হেলনে পরশুরাম পর্যন্ত নাচবে। অর্থাৎ পরিবারের কে কি করবে, কে কোন সিদ্ধান্ত নেবে, এমনকি কোন পরিস্থিতি কিভাবে বদলাবে, সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে রয়েছে বলেই মনে করছে কর্ণ। কিন্তু এত বড় ষড়যন্ত্র করতে গিয়ে কর্ণ কি সত্যি সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে, নাকি তার সাজানো খেলাতেই এমন কোনো ভুল হবে যা শেষ পর্যন্ত তার নিজের মুখোশ খুলে দেবে? আর এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাঝেই গল্পের শেষ দৃশ্য নিয়ে আসে একেবারেই ভিন্ন আবহ। বাসর ঘরে বর বউকে চুপচাপ বসে থাকতে দেখা যায়। বাইরে পরিবারের অন্যান্য সদস্যরা নাচ গান আর আনন্দ উল্লাসে মেতে উঠেছে। চারপাশে বিয়ের আনন্দ থাকলেও বর বউয়ের মধ্যে যেন সেই আনন্দের কোনো ছাপ নেই। তাদের নীরবতা যেন অনেক না বলা কথার ইঙ্গিত দিচ্ছিল। একদিকে সদ্য সম্পন্ন হওয়া বিয়ে, অন্যদিকে গোপনে চলা পাচারের ষড়যন্ত্র, দুটি সম্পূর্ণ ভিন্ন ঘটনা একই সময়ে এগিয়ে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিয়ের মাধ্যমে কর্ণের আসল উদ্দেশ্য কি? নন্দিনী কি শেষ পর্যন্ত নিজের অপমানের জবাব দিতে পারবে? গৌরবের আচরণের আসল কারণ কি সামনে আসবে? আর শিবপ্রসাদ কি কর্ণের এই ভয়ঙ্কর চক্রব্যূহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন, নাকি বিয়ের আনন্দের আড়ালেই শুরু হয়ে গেছে এমন এক বিপজ্জনক খেলা যার পরিণতি হতে চলেছে ভয়াবহ? উত্তর জানতে হবে পরবর্তী পর্বে, কারণ এই বিয়ের আসল রহস্য এখনো প্রকাশে আসেনি।